গুলির শব্দ একসময় থেমে যায়, কিন্তু ইতিহাসের প্রশ্ন থামে না। বাংলাদেশ আজ এক কঠিন প্রশ্নের মুখোমুখি। এই প্রশ্ন আবেগের নয়, এই প্রশ্ন কূটনীতির, এই প্রশ্ন নৈতিকতা ও সার্বভৌমত্বের। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি নাম ইতিহাসে স্থায়ীভাবে লিখে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই মানবতা বিরোধী অপরাধের দোষী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। অভিযোগ ৬ জন ছাত্রকে গুলি করার, এদের ৫ জনকে মারার পর পুড়িয়ে ফেলা হয়, আর একজন তাকে মরার আগেই জ্যান্ত পুড়িয়ে মারা হয়। এগুলো আর অভিযোগ নয়, অকাট্যভাবে প্রমাণিত অপরাধ। তার ভিত্তিতেই এসেছে মৃত্যুদণ্ডের রায়, এবং এখান থেকেই শুরু হয় আরেকটি অস্বস্তিকর প্রশ্ন। এই গণহত্যার সময় বিদেশি কূটনীতিকরা কি করছিলেন? ১৯ জুলাই ২০২৪ দুপুর ১২:৪৮, ঢাকা রক্তে ভাসছে, একদিনে নিহত ৫৬ জন, সন্ধ্যায় কারফিউ, রাস্তায় সেনা। ঠিক সেই দিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ৬৫ সেকেন্ডের একটি ফোন করেন আসাদুজ্জামান খান কামালকে। ৩১ জুলাই ২০২৪ যখন নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছেন, তখন ভারতীয় হাইকমিশনার ঢাকায় সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে। এই বৈঠক ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম দূরদর্শনে গর্বের সঙ্গে প্রচারিত হয়। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গণমাধ্যমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, এই কথাটা বলা হয়েছিল ঠিক সেই সময় যখন জাতিসংঘের হিসাবে বাংলাদেশের ১,৪০০-র বেশি মানুষ গুলি খেয়ে মারা যাচ্ছে, যখন নিহতদের ১৩% শিশু। এ পরিস্থিতিকে কি স্বাভাবিক বলা যায়? ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন। সেই দিন দুপুরে আসাদুজ্জামান খান কামাল ফোন করেন ভারতীয় হাইকমিশনারকে। কথা হয় ১৫৩ সেকেন্ড। এই কল রেকর্ড দুটি স্বাধীন সূত্রে যাচাই করা। প্রশ্নটা খুব সরল, যখন রাষ্ট্রীয় বাহিনী নিজেদের মানুষ মারছে, তখন ভারতীয় কূটনীতিকের ফোনালাপ, বৈঠক এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, এ ভাষা কি বার্তা দেয়? ভারতীয় হাইকমিশনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, হাইকমিশনার প্রণয় ভার্মা পুরো পরিস্থিতি জানতেন। জাতিসংঘের রিপোর্ট, স্থানীয় সিভিল সোসাইটি, অন্যান্য কূটনীতিকদের তথ্য সবই মিশনের ভেতরে ছিল। এটা অজ্ঞাত নয়, এটা জেনে বুঝে করা মন্তব্য। এই তদন্ত রিপোর্ট কোনো ফৌজদারি অভিযোগ আনে না, কিন্তু ৩টি বিষয় প্রতিষ্ঠা করে। ১. ভারতীয় হাইকমিশনার মানবতা বিরোধী অপরাধ চলাকালীন অপরাধে দোষী সাব্যস্ত নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন। ২. যখন গণহত্যা চলছিল তখন তিনি প্রকাশ্যে পরিস্থিতিকে স্বাভাবিক বলে চিহ্নিত করেছেন। ৩. তিনি কখনো প্রকাশ্যে গণহত্যার নিন্দা জানাননি, এমনকি অপরাধীদের সাথে দূরত্ব বজায় রাখেননি। ভিয়েনা কনভেনশনের ৯ অনুচ্ছেদ অনুযায়ী এ অপরাধে বাংলাদেশ কোনো কূটনীতিককে গ্রেফতার করতে পারে না, কিন্তু একটি কাজ করতে পারে, আর তা হচ্ছে সে কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করা। এটি কোনো শাস্তি নয়, এটি ভারতের ওপর থেকে আস্থা প্রত্যাহার, দিল্লিকে জানিয়ে দেওয়া যে ঢাকা তাদের বিশ্বাস করে না। বাংলাদেশ নিজের অপরাধী নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন, এ গণহত্যার সময় যারা নীরব থেকেছে, স্বাভাবিকতার কথা প্রচার করেছে বা গণহত্যার বৈধতা সৃষ্টি করেছে, তারা কি নৈতিক বিচারের বাইরে থাকবে? তাই ভারতীয় হাইকমিশনারকে অবাঞ্ছিত ঘোষণা করাটা কোনো বিদ্বেষ নয়, প্রতিশোধও নয়, বরং এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ঘোষণা। এটি একটি বার্তা, যে বার্তায় প্রণয় ভার্মা এবং ভারতকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যে বাংলাদেশে গণহত্যার সময় ভারতের নীরবতা বা খুনিদের পক্ষ নেওয়া কূটনীতি নয়, ভারতের এই নীরবতা অপরাধের অংশ। আর তা কোনো সাধারণ অপরাধ নয়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অংশ।